আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজে স্কুল সেকশনের অনলাইন ভিত্তিক ক্লাসে তোমাদের স্বাগতম। বিগত এক সপ্তাহ তোমাদের ছুটি কাটিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়ালেখা নিয়মিত চালিয়ে যাচ্ছ। একটা ইনফরমেশন তোমাদেরকে জানাতে হচ্ছে, তোমাদের এক মাস ব্যাপী যে সিলেবাস সেই অনুসারে আমরা প্রতিটি ক্লাসে তোমাদেরকে নির্দেশনা দেব, সেই অনুসারে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিবে। সেই জন্য তোমরা সকলে ক্লাসে উপস্থিত থাকবে এবং তোমাদের সাথে বন্ধুদেরকেও ক্লাসে উপস্থিত থাকতে বলবে। তাহলে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তোমরা সহজে কমপ্লিট করতে পারবে। যাই হোক, আজকে আমরা নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় জ্যামিতি অংশ নিয়ে আলোচনা করব। নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের স্কুল খোলা অবস্থায় আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুসারে আজকে আমরা উপপাদ্য 10 তোমাদের সামনে আমরা আলোচনা করব। আশা করি তোমরা সকলে বই খাতা নিয়ে উপস্থিত আছো এবং উপপাদ্য 10টা পরীক্ষা, জাতীয় পরীক্ষার জন্য অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা উপপাদ্য। এই জন্য আমরা আজকে উপপাদ্য 10টা আলোচনা, তোমার বই খাতা নিয়ে তোমরা উপস্থিত আছো আশা করছি। এবং যারা লাইভে আছো তারা আমাকে একটু মেসেজ করে জানাও যে তোমরা শব্দ শুনতে পাচ্ছ কিনা কিংবা বোর্ডে লেখাগুলো স্পষ্ট দেখতে পাচ্ছ কিনা, আমাকে একটু মেসেজ করে জানাও। হ্যাঁ, ফাহিম পারভেজ আসিফ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আদনান আবির, কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল উপপাদ্য নিয়ে আলোচনা করব। তোমরা বই খাতা নিয়ে উপস্থিত থাকো। আমরা তোমাদের বন্ধুদেরকে তোমরা লেখা ক্লিয়ার, ওকে, ধন্যবাদ। তোমাদের বন্ধুদেরকে তোমরা ক্লাস শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে ক্লাসটা। তাহলে আমরা উপপাদ্যে চলে যাচ্ছি শিক্ষার্থীরা। এই উপপাদ্যে যাওয়ার আগে এখানে দেখো, উপপাদ্যের মধ্যে তিনটি কথার জিনিসটা দেওয়া আছে, যে একটা হলো পরিকেন্দ্র, একটা বরকেন্দ্র, একটা লম্ববিন্দু। তাহলে আমরা এই তিনটি জিনিস সমরেখ জানার আগে আমাদেরকে জানতে হবে যে বরকেন্দ্র কি, লম্ববিন্দু কি, পরিকেন্দ্র কি, সেগুলো আমাদেরকে জানতে হবে। তোমরা তোমাদের এই বইয়ের 73 পেজে যাও, দেখো এখানে পরিকেন্দ্র, বরকেন্দ্র এবং লম্ববিন্দুর সংজ্ঞা দেওয়া আছে। আমরা একটু সংজ্ঞাগুলো একটু আলোচনা করি। পরিকেন্দ্র, পরিকেন্দ্র তোমাদের পরীক্ষায় বিগত তোমাদের অনলাইন টেস্ট হয়েছিল, সেখানে এই সংজ্ঞা দুটি দেওয়া হয়েছিল। তোমরা অধিকাংশই এই সংজ্ঞাটা দিতে তোমরা ব্যর্থ হয়েছ। সেই জন্য আমি একটু এই সংজ্ঞাগুলো আবার একটু লিখে দিচ্ছি। ত্রিভুজের বাহুগুলোর লম্ব দ্বিখণ্ডকদ্বয় যে বিন্দুতে মিলিত হয় তাকে পরিকেন্দ্র বলে। ত্রিভুজের বাহুগুলো লম্ব দ্বিখণ্ডকত্রয়, অর্থাৎ যেহেতু বাহু তিনটা, তাহলে তাদের লম্ব দ্বিখণ্ডক কয়টা হবে? তিনটা হবে। এই জন্য এখানে ত্রয় ব্যবহার করা হয়েছে। ত্রিভুজের বাহুগুলো লম্ব দ্বিখণ্ডকত্রয় যে বিন্দুতে মিলিত হবে তাকে কি বলা হবে? পরিকেন্দ্র বলা হবে। তোমরা চিত্রগুলো একটু ভালোভাবে লক্ষ্য করবে। তোমরা জেনারেল ম্যাথে তোমরা পরিকেন্দ্র এঁকেছ, সেই জিনিসটাই, সেই পরিকেন্দ্রটাই এখানে পরিকেন্দ্র। তাহলে দেখো, তোমরা এভাবে আঁকছিলা, এই যে এভাবে খাড়া করে এভাবে আঁকছিলা, মনে আছে? এভাবে তোমরা খাড়া করে আঁকছিলা, দেখছো? এটা হলো এই বাহুটার লম্ব দ্বিখণ্ডক, এটা হলো এই বাহুর লম্ব দ্বিখণ্ডক, এটা হলো এই বাহুর লম্ব দ্বিখণ্ডক। এই তিনটা লম্ব দ্বিখণ্ডক যাইয়া এখানে মিলিত হয়েছে, সেই জন্য এটার নাম হলো কি? পরিকেন্দ্র। এটার নাম কি? পরিকেন্দ্র। এই পরিকেন্দ্রটাকে এস দ্বারা প্রকাশ করা হয়।
কি দ্বারা প্রকাশ করা হয়? এস দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তোমাদের যদি সংজ্ঞা এবং চিত্র আসে তোমাদেরকে এইভাবে মেনশন করতে হবে, মনে থাকবে। এবার আমরা যাব ভর কেন্দ্রতে যাব, আমরা যাব এবার ভর কেন্দ্রতে। ভর কেন্দ্র আমরা একটু আগে আলোচনা করেছিলাম কি? পরিকেন্দ্র। এখন আমরা আলোচনা করব ভর কেন্দ্র। ত্রিভুজের মধ্যমাত্রায় কেন বললাম? একটা ত্রিভুজের মধ্যমা থাকে তিনটে। কয়টা? একটা ত্রিভুজের মধ্যমা থাকে তিনটা। মধ্যমাত্রায় যে বিন্দুতে মিলিত হয় তাকে, ত্রিভুজের মধ্যমাত্রায় যে বিন্দুতে মিলিত হয় তাকে ভর কেন্দ্র বলে। ত্রিভুজের মধ্যমাত্রায় যে বিন্দুতে মিলিত হয় তাকে ভর কেন্দ্র বলে। আমরা এখানেও চিত্রের মাধ্যমে জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। এই দেখো, এই বাহুর মধ্যবিন্দু, এটা হলো এবিসি একটা ত্রিভুজ। এই মধ্যবিন্দু হলো ডি, এটার মধ্যবিন্দু হলো ই, এটার মধ্যবিন্দু হলো এফ। এই তিনটা মধ্যবিন্দু যদি যোগ করি, শীর্ষবিন্দুর সাথে মধ্যবিন্দু যদি তিনটা যোগ করি, তাহলে এটা হবে কি? এগুলো হলো মধ্যমা। এই মধ্যমাটা যে বিন্দুতে মিলিত হয়েছে, এখানে একটা বিন্দুতে মিলিত হয়েছে, তিনটা মধ্যমায় একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়, সেটা হলো কি? ভর কেন্দ্র। তাহলে আমরা ভর কেন্দ্রকে আমরা সাধারণত জি দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? জি দ্বারা প্রকাশ করি। তাহলে আমরা দুইটা শিখলাম, একটা হলো পরিকেন্দ্র, একটা হলো ভর কেন্দ্র। এবার আমরা যাব, এবারে কোথায় যাব? আমরা লম্ব বিন্দুতে যাব। লম্ব বিন্দু ত্রিভুজের যে কোনো শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর লম্বত্রয়। এখানে আমি এইটা তিনটা লম্ব পাবো, এই জন্য সব জায়গায় এখানে ত্রয় ব্যবহার করা হয়েছে। তোমরা খেয়াল করেছো যে বিপরীত বাহুর উপর লম্বত্রয় যে বিন্দুতে মিলিত হয় তাকে লম্ব বিন্দু বলে। আমি চিত্রের মাধ্যমে দেখালে তোমরা এই জিনিসটা ক্লিয়ার হবে। আমরা এখানে একটা ত্রিভুজ আঁকবো। এই যে এখানে একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু। এই শীর্ষবিন্দু থেকে এটার উপর যদি লম্ব আঁকলাম, এই শীর্ষ থেকে এটার উপর যদি লম্ব আঁকলাম, এই শীর্ষ এই তিনটা লম্ব, এখন এই শীর্ষ থেকে এই বাহুর উপর তার বিকল্প বাহু হলো বিসি। এই বিন্দু থেকে বিসির উপর যদি লম্ব আঁকো, তারপর বি থেকে এসির উপর যদি লম্ব আঁকো, আবার সি থেকে যদি এই বির উপর লম্ব আঁকো, এই তিনটা লম্ব একটা বিন্দুতে যা মিলিত হলো সেটা হলো কি? এটা হলো কি? লম্ব বিন্দু। লম্ব বিন্দুকে সাধারণত ও দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ও দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের এখানে যে উপপাদ্যটি আছে, পরিকেন্দ্র, ভর কেন্দ্র এবং লম্ব বিন্দু, আমরা পরিকেন্দ্র শিখতে হবে, তারপর ভর কেন্দ্র শিখতে হবে, আরেকটা লম্ব বিন্দু শিখতে হবে। তাহলে সেক্ষেত্রে এখানে একটা কথা রয়ে গেছে, সেটা হলো ভর কেন্দ্র যে আমরা আঁকছিলাম। তোমরা আবার ভর কেন্দ্র অংশটা একটু দাও তো, তোমরা ভর কেন্দ্র দেখো তো। আমি একটু রিপিট করছি, ভর কেন্দ্রের অংশে যে আমরা ভর কেন্দ্র আঁকছিলাম, মনে আছে তোমাদের? দ্বিতীয় নম্বর অপশনটা, ভর কেন্দ্র আমরা আঁকছিলাম।
এ বি সি ডি আমরা বর্গকেন্দ্র আঁকছিলাম, বর্গকেন্দ্রকে আমরা জি দ্বারা প্রকাশ করছিলাম। এখন তোমরা একটা জিনিস মনে রাখবে, এই বর্গকেন্দ্র জিটা প্রত্যেকটা মধ্যমাকে 2:1 অনুপাত তোমরা বর্গকেন্দ্র নিচে রেখে রাখো। বর্গকেন্দ্র জি, বর্গকেন্দ্র জি প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। এটা তোমরা তোমাদের বর্গকেন্দ্র যেখানে লিখছো সেখানে লিখে নাও। বর্গকেন্দ্র জি, বর্গকেন্দ্রকে আমরা কি দ্বারা প্রকাশ করছি? জি। বর্গকেন্দ্র জি প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। অর্থাৎ এই যে দেখো, এটা হলো বর্গকেন্দ্র, এটা হলো মধ্যমা এডি। বর্গকেন্দ্র এডি জি কে এজি যদি 4 সেন্টিমিটার হয় তাহলে ডিজি হবে 2 সেন্টিমিটার, অর্থাৎ 2:1 অনুপাতে বিভক্ত করবে। ঠিক একই পাশে এই পাশে এক অবস্থা, এটাও এবং এটাও সেম অবস্থা। অর্থাৎ এটা হলো বর্গকেন্দ্রের একটা বিশেষ চিনার বিশেষ উপায়। বর্গকেন্দ্র জি প্রত্যেক মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। আদনান আবির কোনো সমস্যা আছে কিনা মেসেজ করে জানাতে পারো। আমরা এখন উপপাদ্যে চলে যাব। এখন এখানে বলছে কি, পরিকেন্দ্র, বর্গকেন্দ্র এবং লম্ববিন্দু তিনটি সমরেখ। সমরেখ মানে কি? একই রেখার মধ্যে অবস্থিত, একই রেখার মধ্যে অবস্থিত। এখন আমরা একটা জিনিস আমরা প্রথমে শিখবো, সেটা হলো যে কোনো দুটি বিন্দুকে একই রেখায় নিয়ে আসা যায়, কিন্তু তৃতীয় ব্যক্তিকে একই রেখায় নিয়ে থাকতে হলে এটা সরল রেখায় থাকতে হবে। তাহলে আমরা যে কোনো দুইটা বিন্দু আমরা ধরে নেব। এখানে কয়টা বিন্দু? তিনটা বিন্দু। তিনটার মধ্যে আমরা যে কোনো দুইটা বিন্দু আমরা ধরে নেব। এখন আমরা উপপাদ্য 10-এ চলে যাব। বলছে যে ত্রিভুজের পরিকেন্দ্র, বর্গকেন্দ্র এবং লম্ববিন্দু সমরেখ। অর্থাৎ যে তিনটা বিন্দু আছে এটা একই রেখার মধ্যে থাকবে, বর্গকেন্দ্র, লম্ববিন্দু এবং পরিকেন্দ্র। তাহলে আমরা প্রথমে একটু চিত্রটা একটু দেখার চেষ্টা করি। আমরা চিত্রটা এক পাশে আনি। এইটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের আমরা, এটা হলো মধ্যবিন্দু। আমরা একটু আগে দেখাছিলাম মধ্যবিন্দুর উপরে লম্ব দ্বিখণ্ড। হ্যাঁ, চিত্রটা একটু আঁকো, দেখো। দেখো আমরা এই লম্বের উপরে একটু নিচু করে দিই, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। আমরা এই মধ্যবিন্দু লম্ব আঁকলে এর উপরে কি থাকে? মোটামুটি এর উপরে লম্ব বিন্দুরা থাকে, পরিকেন্দ্ররা থাকে। এখানে পরিকেন্দ্রটা আছে, আমরা ধরে নিলাম এটা পরিকেন্দ্র। এটা পরিকেন্দ্রকে আমরা এস দ্বারা প্রকাশ করলাম, পরিকেন্দ্র এস। আর একটা হলো লম্ববিন্দু, এটা কিসের উপর থাকে? লম্বের উপরে থাকে, লম্ববিন্দু। আমরা এখানে ধরে নিলাম এটা হইল লম্ববিন্দু, এটা হলো লম্ববিন্দু ও। তাহলে আমরা একটা পরিকেন্দ্র নিলাম। আর
লম্ববিন্দু নিলাম, একটা পরিকেন্দ্র নিলাম, লম্ববিন্দু নিলাম এবং পরিকেন্দ্র এবং লম্ববিন্দুটা যোগ করলাম, পরিকেন্দ্র এবং লম্ববিন্দুটা যোগ করলাম। এখানে ত্রিভুজটা হলো এবিসি, একটা ত্রিভুজ এবিসি, একটা ত্রিভুজ। আমরা মনে করলাম ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু হলো ও, অর্থাৎ লম্বের উপরে, এটা হলো লম্ব হলো এডি। হ্যাঁ, একটু বোঝার চেষ্টা করতে হবে, খেয়াল করো, বোঝার চেষ্টা করতে হবে। এটা হলো এস, এটা হলো পি বিন্দু। তোমাদের বইয়ের মতো করে আমি চিত্রটা দিচ্ছি। এটা হলো মধ্যমা, মধ্যবিন্দু পি। তারপরে এটা হলো লম্ববিন্দু এডি এর উপরে যে কোনো একটা ও বিন্দুটা হলো লম্ববিন্দু। আর এসটা হলো কি পরিকেন্দ্র, এসটা হলো পরিকেন্দ্র। এখন আমরা এস অর্থাৎ পরিকেন্দ্র এবং লম্ববিন্দু যোগ করলাম, যোগ করলে এখন মধ্যমাটা আমরা নেব, মধ্যমা। মধ্যমাটা নিলাম, মধ্যমা। এই মধ্যমাটা এসও কে জি বিন্দুতে সেট করছে, এসও কে জি বিন্দুতে সেট করছে। এখন আমরা এস ওটা একই রেখায় ছিল, এখন জি বিন্দুটা যদি আমরা দেখাতে পারি যে এটা বরকেন্দ্র, তাহলে আমরা বলতে পারবো এস জি ও একই রেখায় অবস্থিত, এস ও জি একই রেখায় অবস্থিত। কারণ জি বিন্দুটা মধ্যমার উপর আছে, কারণ আমরা জানি বরকেন্দ্র সবসময় মধ্যমার উপরে থাকে, কিন্তু একটা পরিচয় আছে, মধ্যমার উপরে এখানে থাকলে হবে না, এখানে থাকলে হবে না। মধ্যবিন্দুটা এমন বরকেন্দ্রের উপর, বরকেন্দ্রটা মধ্যমার উপরে এমন জায়গায় থাকতে হবে যেন জি এমন ভাবে থাকতে হবে যেন এপি কে 2:1 অনুপাতে বিভক্ত করে। এখন আমরা দেখাতে চেষ্টা করব যে এই জি বিন্দুটা এপি কে 2:1 অনুপাতে বিভক্ত করেছে কিনা। যদি বিভক্ত করে তাহলে আমরা বলতে পারবো এটা জি বিন্দুটা বরকেন্দ্র। তাহলে আমরা কি বলতে পারবো? জি বিন্দুটা বরকেন্দ্র। এই জন্য তোমাদের বইয়ের প্রমাণে বলা হয়েছে, মনে করি ত্রিভুজ এবিসি এর লম্ব বিন্দু ও পরিকেন্দ্র এস এবং এপি একটি মধ্যমা, এপি একটি মধ্যমা। আমরা পরিকেন্দ্র এস ধরছি, লম্ববিন্দু ও ধরছি, আর এপি একটি মধ্যমা করছি। এখন ও এস এর সংযোগ রেখা, ও এস এর সংযোগ রেখা এপি রেখাকে, এপি মধ্যমাকে জি বিন্দুতে সেট করেছে। জি বিন্দুতে সেট করেছে। এস পি যোগ করলে, এস পি যোগ করলে পি রেখা বিসি রেখার উপর কি হবে? বিসি রেখা উপর লম্ব। কারণ আমরা বলছিলাম যে পরিকেন্দ্রটা লম্বের উপর অবস্থিত থাকে, সমদ্বিখণ্ডে অর্থাৎ মধ্যবিন্দুতে লম্বের উপর অবস্থান করে পরিকেন্দ্রটা, এই জন্য এসপি রেখাটা বিসির উপর লম্ব থাকে। তাহলে একটু আগে বলছিলাম যে এটা জি বিন্দুতে সেট করছে, তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? সুতরাং জি বিন্দুটি, তাহলে জি বিন্দুটি ত্রিভুজ এবিসি রেখা, এবিসি এর
ত্রিভুজ এবিসি এর বর্গকেন্দ্র প্রমাণ করাই যথেষ্ট। প্রমাণ করাই যথেষ্ট। কেন প্রমাণ করা যথেষ্ট? কারণ আমরা পরিকেন্দ্র এস নিয়ে নিয়েছি, লম্ববিন্দু ও নিয়ে নিয়েছি, শুধু আমরা জিটা আমরা দেখাতে পারলেই আমাদের একই সরল রেখায় অবস্থিত। এখন প্রমাণে চলে যাব। প্রমাণ। এখন আমাদের প্রমাণের উদ্দেশ্য কি? প্রমাণের উদ্দেশ্য একটাই, জি বিন্দুটাকে আমাদের বর্গকেন্দ্র প্রমাণ করা। জি বিন্দুটাকে আমরা বর্গকেন্দ্র প্রমাণ করা। প্রমাণে আমরা এখন একটা সূত্র আমরা লিখব। আমরা জানি কোন ত্রিভুজের লম্ববিন্দু হতে শীর্ষবিন্দুর দূরত্ব যে কোনো শীর্ষবিন্দুর দূরত্ব, কোন ত্রিভুজের লম্ববিন্দু হতে যে কোনো শীর্ষবিন্দুর দূরত্ব পরিকেন্দ্র হতে ওই শীর্ষবিন্দুর বিপরীত বাহুর যে কোনো শীর্ষবিন্দুর দূরত্ব পরিকেন্দ্র হতে ওই বিশ্ববিন্দুর বিপরীত বাহুর লম্ব দূরত্বের দ্বিগুণ। অর্থাৎ আমি বলছি ত্রিভুজের লম্ববিন্দু হতে যে কোনো শীর্ষবিন্দুর দূরত্ব, আমরা যে একটা শীর্ষবিন্দু হলো এ, তাহলে লম্ববিন্দু হতে শীর্ষবিন্দুর দূরত্বকে ও এ। ও এটা কার সমান? পরিকেন্দ্র হলো এস হতে শীর্ষবিন্দুর বিপরীত বাহু হলো বিসি, এর লম্ব দূরত্ব হলো এসপি, এইটার দ্বিগুণ। সুতরাং ও এ সমান 2sp। এটা হলো লম্ববিন্দু থেকে শীর্ষবিন্দুর দূরত্ব, আর এটা হলো পরিকেন্দ্র থেকে বাহুর দূরত্ব। এটা হলো পরিকেন্দ্র থেকে বাহুর দূরত্ব, আর এটা হলো শীর্ষবিন্দু থেকে লম্ববিন্দু দূরত্ব। তাহলে শীর্ষবিন্দু থেকে লম্ব দূরত্ব হলো ও এ, আর এসপি হলো পরিকেন্দ্র থেকে বাহুর দূরত্ব 2sp। এখন এবার আমরা মূল কাজে যাব। যেহেতু এডি ও এসপি উভয়ই বিসি বাহুর উপর লম্ব, সুতরাং এডি সমান্তরাল এসপি। এডি সমান্তরাল এএসপি এবং এডি সমান্তরাল এসপি। এখন এডি সমান্তরাল এসপি এবং এপি ছেদক হলে PAD সমান APS।
এটা হলো একান্তর কোণ বলে, একান্তর কোণ, বা এটাকে আমরা একটু যদি ছোট করে লিখি, পি এ ডি কে আমরা যদি জি এ ও লিখি, জি এ ও সমান, এটাকে যদি আমরা এ পি এস না লিখে জি পি এস লিখি, জি পি এস একটু ছোট করে লিখলাম। তাহলে এখন আমরা ত্রিভুজে চলে যাব। ত্রিভুজ, ত্রিভুজ এখানে দেখো একটা ছোট ত্রিভুজ আছে এ ও জি, এ জি ও ও, ত্রিভুজ এস পি জি, এস পি জি এ, এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা আলোচনা করছি। এই দুইটা ত্রিভুজের এখানে দুইটা কোণ সমান পাইছি, কি কি, জি এ ও সমান জি পি এস, এই যে এই কোণটা আর এই কোণটা সমান পাইছি। আরেকটা কোণ সমান আসছে, দেখো এই কোণ আর এই কোণ সমান কিভাবে, বিপরীত কোণ বলে। তারপরে কোণ এজিও, এজিও সমান কোণ এস পিজিএস, পিজিএস, এটা হলো বিপরীত কোণ, বিপরীত। আর কি সমান আছে, অবশিষ্ট দুইটা কোণ, দুইটা কোণ যদি সমান হয়, অবশিষ্ট কোণটা সমান অবশিষ্ট কোণ কি, এ ও জি, এ ও জি সমান অবশিষ্ট, এটা এখানে হলো পিএসজি, পিএসজি। তাহলে দুইটা ত্রিভুজের যদি তিনটা কোণ পরস্পর সমান হয়, ত্রিভুজ দুটি কি হয়, সদৃশকোণী হয়, ত্রিভুজ দুটি কি হয়, সদৃশকোণী হয়। দুইটা ত্রিভুজের যদি তিনটা কোণ যদি সমান হয়, ত্রিভুজ দুটি হয় সদৃশকোণী। তাহলে সুতরাং এ জি ও এস পি জি পরস্পর সদৃশকোণী, সদৃশকোণী। তাহলে সদৃশকোণী হলে কি হয়, বাহুগুলোর অনুরূপ বাহুগুলো সমান হয়, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হয়। অনুরূপ বাহু কে কে, সুতরাং আমরা লিখতে পারি এ জি অনুপাত এ ও, অর্থাৎ এই ত্রিভুজের দুইটা বাহু নিলাম এ জি অনুপাত এ ও সমান এই ত্রিভুজের দুইটা বাহুর অনুপাত নেব, এ জি অনুপাত জিপি সমান এ ও অনুপাত এস, বা এ জি অনুপাত জিপি সমান, এই ওর পরিবর্তে আমরা কি পাইছিলাম, 2SP পাইছিলাম। তোমরা তোমাদের পিছনে দেখো 2SP পাইছিলাম, বা এজি অনুপাত জিপি সমান 2/1, SP SP কাটা গেলে 2/1, বা লিখতে পারি এজি অনুপাত জিপি সমান 2:1। তাহলে দেখো এজি হলো এটা, জিপি হলো এটা, এই দুটোর অনুপাত কত পাইছি, 2:1। তার মানে অর্থাৎ জি বিন্দুটি এপি মধ্যমাকে 2:1 অনুপাতে 2:1 অনুপাতে বিভক্ত করে। অতএব জি ত্রিভুজ এবিসি এর বর্গের। তাহলে আমাদের উদ্দেশ্য ছিল কি, জি বিন্দুটাতে এবিসি এর
বর্গকেন্দ্র এটা প্রমাণ করে দেখানো। তাহলে আমরা পেয়ে গেছি কি যে বিন্দুটা এবিসি ত্রিভুজের বর্গকেন্দ্র। কিন্তু আমাদের কি প্রমাণ কি এটাই ছিল না, এটা ছিল না। তাহলে আমরা বলতে পারি সুতরাং ত্রিভুজের বর্গকেন্দ্র লম্ব বিন্দু ও পরিকেন্দ্র সমরেখ। এটা আমাদের মূল উদ্দেশ্য ছিল, এটা পরিকেন্দ্র সমরেখ। এই জন্য আমরা নিচে দিয়া এই কথাটা আমাদের লিখে দিতে হবে যে আমাদের জি বর্গকেন্দ্র আমরা পাইছি আমাদের প্রমাণের স্বার্থে, কিন্তু আমাদের মূল প্রমাণটা ছিল কি ত্রিভুজের বর্গকেন্দ্র বর্গকেন্দ্র কেন্দ্র সমরেখ। এটা আমাদেরকে লিখে দেখাতে হবে ফিনিশিং। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে উপপাদ্য 11 এবং 12 নিয়ে আলোচনা করব। তোমরা সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং উপপাদ্য 10 এটা আবার তোমরা বাসায় প্র্যাকটিস করবে, বারবার প্র্যাকটিস করবে। একটু বুঝতে কষ্ট হবে, বুঝতে কষ্ট হলে বারবার প্র্যাকটিসের মাধ্যমে সেটা আয়ত্ত করে নিতে হবে। আজকের ক্লাসে পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।